এখনই শোনা যাচ্ছে যে গণভোটের বিষয়ে বিএনপি একটু বিপক্ষে অবস্থান নিচ্ছে। আসলে নির্বাচনের দিন যে গণভোটটা হবে সেই বিষয়ে বিএনপি কোন কৌশলে আগাচ্ছে? দেখেন, বিএনপি কোনো কিছুরই এগেইনস্টে না। মনোনয়ন প্রত্যাশীদেরও আপনি একজন ছিলেন, তো এবার মনোনয়ন তালিকায় আপনার নাম দেখলাম না। এক্সপেক্টেড ছিল যে এইবার যেটা বলেছিল আমাদের দল থেকে 5% নারী তাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণে। আসলে এই মুহূর্তে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত তার ভিতরে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করছে এবং বিভিন্ন আসনগুলোতে ক্ষোভ বিক্ষোভও চলছে এবং শোনা যাচ্ছে যে এই আসনগুলোতে কিছু কিছু পরিবর্তনও আসবে, আবার নতুনও আসবে। আলোচনা আছে জোট নিয়ে এবং আলোচনা আছে অন্তর্বর্তী সরকারের অধীনেই আসন্ন নির্বাচন হওয়া নিয়ে। এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নি। আপা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। আপা, আমরা যে শুরুটা এইভাবে করি যে বিএনপি অলরেডি 237টা আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে, 63টা এখনো খালি রেখেছে। তো এই আসন ঘোষিত আসনগুলো নিয়ে কিন্তু বিভিন্ন আসনে ক্ষোভ বিক্ষোভ চলছে পরিবর্তনের জন্য। তো এই যে বিএনপির একটা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে পড়লো কিনা এই প্রাথমিক প্রার্থী তালিকাগুলো নিয়ে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখেন, বাস্তবতা হচ্ছে যে গত 3টা নির্বাচন তো হয়নি বাংলাদেশে। গত 3টা নির্বাচন যেহেতু হয়নি এবং বিএনপির উপর তো দমন পীড়ন যথেষ্ট হয়েছে, প্রত্যেকটা আসনে আপনি যদি দেখেন প্রতিটা কনস্টিটুয়েন্সিতে আমাদের অত্যন্ত কম্পিটেন্ট ক্যান্ডিডেট আছে, একের বেশি। এটা তো বড় দল, এখন 3 জন 5 জন 7 জন ক্যান্ডিডেট থাকবে, এটা স্বাভাবিক। এখন সেখানে আপনার একটা কম্পিটিশন হবে, মনোনয়ন বঞ্চিত যারা হয়েছে তাদের একটা ক্ষোভ থাকবে। সেটাকে হয় কি, দল যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে তখন দেখা যাবে কি যে তাদেরকে অন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে সরকারে, তাদেরকে প্রোভাইড করা যায়। জি জি, বিভিন্ন কমিশন গঠন করে দায়িত্ব দিয়ে নানাভাবে সরকার তো অনেক বড় একটা বিষয়, অনেক বড়। তো এই কথাটা আমাদের দল থেকে বলার চেষ্টা করা হয়েছে যে অন্য কোনো ভাবে তাদেরকে যেন, যেহেতু প্রত্যেকেরই অবদান কিন্তু ইকুয়ালি আছে, এমন না যে এ তার অবদান নেই কিংবা বি তার অবদান বেশি না। এটা হয়তোবা কয়েকটা সমীক্ষা করেছে ওই মাঠ পর্যায়ে আমাদের দল, এটা আভ্যন্তরীণ একটা সমীক্ষার ব্যাপার ছিল যে রিসার্চের মতন আর কি, যে ওই যে ডেটা কালেকশন, কে কিভাবে আছে জনগণের সাথে, কার আপনার 1-to-1 কন্ট্যাক্ট, হ্যাঁ কানেকশন আছে, সবকিছু মিলিয়ে যখন দেখেছে মাঠ তার পক্ষে, মাঠের জনগণ কার পক্ষে বেশি, 2-একটা হয়তো একটু এদিক সেদিক 237টার ভিতর হতে পারে, হয়েছেও 2-একটা, হয়নি যে তা না, হয়েছে, কিন্তু সেটা দিয়েই পুরোটাকে বিচার আসলে করা যাবে না। আর আপনি জানেন যে তরুণ ভোটারদের ব্যাপার আছে, 5 কোটির উপরে, সম্ভবত 7 কোটি কয়েক লক্ষ তরুণ ভোটার এবার। তো সবকিছু মিলিয়েই বিএনপি চেষ্টা করছে যে নবীনের যে এক্সপার্টিজ এবং প্রবীণের এক্সপার্টিজ, নবীনের উদ্যম, সবকিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর একটা যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদের মধ্যে থেকে এমন প্রার্থী দেওয়ার জন্য যারা ধানের শীষ তাকে বুকে শুধু ধারণ করবে না, সেটাকে তারা আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। আপনার সূচনা বক্তব্যে আপনি বলেছেন যে এটা আমরা আশা করছি, কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা, ঐতিহাসিক একটা রায় আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সম্প্রতি এসছে, সেটা 14th সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। আর বর্তমানে যে অবস্থা আছে অন্তর্বর্তী সরকারের অধীনে ইনশাল্লাহ আমাদের ফেব্রুয়ারিতে আসন্ন যে নির্বাচন, এই বিষয়টা বলবো তার আগে মনে হয় আরেকটা বিষয় একটু জানতে চাই যে আসলে বিএনপির রাজনীতিতে আপনি কিন্তু পোড় খাওয়া, দীর্ঘদিন ধরে সংগ্রাম করা একজন নারী। আপনি এর বাইরেও কিন্তু শিশু মানবাধিকার নিয়ে অনেক কাজ করেছেন এবং আপনি সবসময় বিএনপির জন্য একটা নিবেদিত প্রাণ ছিলেন। মনোনয়ন প্রত্যাশীদেরও আপনি একজন ছিলেন। তো এবার মনোনয়ন তালিকায় আপনার নাম দেখলাম না। আপনি আসলে না, ঠিক আছে, ওই যে যেমন আসলে হয় কি, এটা আমি নারীদের নিয়েও তো প্রচুর সারা জীবন কাজ করেছি বিভিন্ন মানবাধিকার দেশি বিদেশি অর্গানাইজেশনে। এটা হয় কি যে আমাদের এটা তো একটা পেট্রিয়ার্কাল সোসাইটি, তো রাজনীতি, রাজনৈতিক সংগঠন সবকিছু মিলিয়েই, যদিও আমাদের দেশনেত্রী নারী বান্ধব, আমাদের দেশনেত্রী উনি চান নারীদেরকে সবসময় সামনে নিয়ে আসতে, এক্সপেক্টেড ছিল যে
এইবার যেটা বলেছিল আমাদের দল থেকে 5% নারী তাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, বাস্তবে দেখা গেল যে 237 জনের মধ্যে সেটা পূরণ হয়নি সম্ভবত। কাজেই আমরা আশা করব 5% না, তার থেকে অনেক বেশি সামনে এটা দিতে হবে এবং আসবে। দেখেন, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, ভোটারদের অর্ধেক নারী। তো আপনি নারী, আপনার বাসায় মা, স্ত্রী, কন্যা, শিশু, জায়া, জননী সব নিয়েই তো আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র। তো এত বড় একটা সেকশনকে আপনি পিছনে রেখে সামনে এগিয়ে যাবেন কেবল, এটা তো হয় না, এটা হয় না। আপনার তাদেরকে নিয়েই সামনে যেতে হবে। রাইট। আপা, আরেকটা বিষয় যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যে আবার ফিরে আসলো, তো এবং আসন্ন নির্বাচনটা অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। প্রশ্নটা হচ্ছে যে এরই মাঝে কিন্তু আপনার রাজনৈতিক দলগুলা বিএনপি সহ বিভিন্ন উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে কথা বলেছে যে এদের পদত্যাগ চাই। তালিকাটা আমরা এখনো পাইনি আসলে। তো এই যে পদত্যাগটা চাচ্ছে, তার মানে কি শঙ্কা এভাবে আসে না একটা যে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন কিনা? যদি পারে তাহলে অভিযোগ কেন? পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ কেন, একটু যদি বলতেন। এটা তো আসলে বিশ্বাসযোগ্যতা, এবিলিটি, সক্ষমতা সবকিছু মিলিয়ে যেই প্রশ্নটা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা কেন চাই? কারণ আমাদের আস্থার যে সংকট আছে, হ্যাঁ, সেটা এখন অন্তর্বর্তী সরকার যাদের কথা আপনি বলছেন, এখন গাড়ির আগে তো ঘোরা যায় না। এখন কখনো নির্বাচন, কেবল নির্বাচন, গণতন্ত্রের মহাসড়কে ওঠা, এই জায়গাটা নামে যেহেতু তাদের পরিচয় ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম, তারা তো রেগুলার গভর্নমেন্ট নয়, তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। একটা স্পেসিফিক সুনির্দিষ্ট একটা টাইমে সুনির্দিষ্ট কিছু কাজ, সহজে বলা যায় একটা বিশেষ ব্যবস্থা। এক্স্যাক্টলি তাই, ঠিক আছে। তো অন্তর্বর্তীকালীন সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকারের মূলত প্রধান কাজ হচ্ছে ডে টু ডে যে ফাংশন গুলো থাকে একটা স্টেটের, সেগুলোকে সামনে নিয়ে যাওয়া এবং সেই সাথে নির্বাচনী পরিবেশ তৈরি করা। এক্স্যাক্টলি তাই। তো নির্বাচনী পরিবেশ তৈরি করা, এখন বলেন যে আগে গণভোট না আগে নির্বাচন, এটা নিয়ে বাহাস হলো। আগে পিআর, উচ্চকক্ষে পিআর, নিম্নকক্ষে পিআর, এটা নিয়ে একটা বাহাস হলো। সংস্কার করে চলে গেল। বিচার, সংস্কার, নির্বাচন, মোটা দাগে এই তিনটা যে ক্রাইটেরিয়া, তারা যদি এর ভিতরে দুটো, বিচার এবং সংস্কার, এই দুটোই কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া, এই দুটো এমন না যে ফুল স্টপ হয়ে যাবে, না আজকে আমি শুরু করলাম কালকে আপনি শেষ করবেন, না, এটা চলতেই থাকবে, সময়ের সাথে সাথে চলতে থাকবে। ঠিক তাই, এটা বিবর্তন হবে টাইম, সময়ের সাথে সাথে। এখন আপনি যেটা বলেছেন, এটা আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ আশা করে, 18 কোটি মানুষ আশা করে, যেহেতু নির্বাচন এমন একটা বিষয়, আমাদের মহান স্বাধীনতার যেই আকাঙ্ক্ষা ছিল 71-এ মুক্তিযুদ্ধের, তারও আগের থেকে আপনি যদি আসেন, ভোট, নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, এই জিনিসগুলোই একটা রাষ্ট্রের বুনিয়াদ। এটার উপরই একটা রাষ্ট্র, একটা সমাজ দাঁড়ায়। তাই যদি হয়, তাহলে আমাদের এখানে যেহেতু হোঁচট খেয়েছে প্রতিটা শব্দ, আমি যা যা বললাম, তাই সেখান থেকে একটা নর্মাল ডিসকোর্সে যদি আমরা আসতে চাই, সেখানে গণতন্ত্রের প্রথম ধাপই হবে নির্বাচন। কাজেই নির্বাচনকে পিছনে ফেলে, এটা আমরা ক্ষমতায় আছি, ক্ষমতার এই চেয়ারটা খুব মিষ্টি, একবার বসলে আমরা আর কেউ উঠতে চাই না, যেটা শেখ হাসিনাও করেছিল, যেই কারণে সে স্বৈরাচার, ফ্যাসিস্ট, একদলীয় কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল। কাজেই সেটার রিফ্লেকশন অন্য কারো ভেতর বিন্দু মাত্র বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা এখন একটাই, যে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এই রাষ্ট্রের যে ক্যারেক্টারিস্টিক, তার মধ্যে এই আপনার কর্তৃত্ববাদী কেউ থাকবে না। কাজেই এখন যদি কেউ ভাবে যে কোনো ভাবেই হোক আমরা যেন তেন ভাবে এটাকে আরেকটু লিঙ্গার করি, সেটা আমার মনে হয় হবে না। আমাদের বাংলাদেশের মানুষ সেই ইয়েটা, ম্যান্ডেটটা কাউকে দেবে না। আর যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থান, হাজার হাজার শহীদের রক্তের উপর হয়েছে, 30,000-এর উপরে আপনি জানেন আমাদের জুলাই যোদ্ধারা আহত, মানে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়ে গেছে 500-600 জন মানুষ। এই পরিবারগুলোর কাছে বাংলাদেশের ভীষণ দায়, ভীষণ দায়, যেই কারণে সেই দায় থেকেই যেই একটা মৃত্যুদণ্ডের সাজা স্বৈরাচার তাদেরকে শুনিয়েছে, আমাদের যে আইসিটি বিশেষ যে আদালতটা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক রায় এবং এই ইতিহাসটার দায়বদ্ধতা
বাংলাদেশের মানুষের কাছে, এটা অন্য কারো কাছে নয়। আবার আরেকটু আপনাকে একটু জানতে চাই যে এনসিপি, জামাত এবং বিএনপি তিন দলই কিন্তু প্রধান উপদেষ্টার সাক্ষাতে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। এখন যদি জানতে চাই, আসলে রাজনীতিবিদদের উচিত কিন্তু জবাবদিহিতায় খোলামেলা কথা বলা, আসলে কারা এই উপদেষ্টা? না, এটা এই জিনিসটা যেহেতু এটা আমাদের দল থেকে যারা পলিসি মেকিং এ আছেন, যারা ওখানে গেছেন, কমিউনিকেট করছেন দল থেকে, দলের প্ল্যাটফর্ম থেকে, সেভাবে নামগুলো যদি না এসে থাকে সেটা আমাদের পক্ষে বলা কখনোই আপনার সমীচীন না। যেটাই হোক, আমি জানি যে কারো কারো বেলায় হয়তো কথাবার্তা আছে, কারণ আমরা তো সমাজের বাইরের কেউ নই, সমাজের সেই প্রত্যেকটা মানুষ আমরা সেন্সিটাইজ। বাংলাদেশের মানুষ এমন, প্রত্যন্ত গ্রামের চায়ের দোকানে বসে তারা জানে কোন উপদেষ্টা কার কাছে কোন বিষয়ে কি মনিটারি ইন্টারেস্ট নিয়ে কাজ করছে। তাছাড়া সমাজ পাতা এখন অনেক বেশি স্ট্রং, খোলা। আর এই কারণেই বললাম যে নামটা হয়তো সুনির্দিষ্টভাবে না জানলেও অ্যান্টিসিপেশন বলে যে শব্দটা আছে, আপনিও অ্যান্টিসিপেট করতে পারবেন, আমিও পারি, আমাদের দেশের মানুষ আরো বেশি ধারণা করাই যায়। কাজেই আমি মনে করব ওইদিকে নজর না দিয়ে এখন আমাদের যারা আছেন এই অন্তর্বর্তী সরকারে, ওনারা নজর দিবেন এই বাংলাদেশটা এখন কি অবস্থায় আছে, আগামী ফেব্রুয়ারিতে আমরা কোন দিকে যাচ্ছি সেটার দিকে। বাংলাদেশ শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আশপাশে আমাদের যে ভৌগোলিক যে অবস্থানটা এখন আছে, মায়ানমার, ইন্ডিয়া, ওইদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা, এখানে আমাদের একটা হচ্ছে রিজিওনাল, আঞ্চলিক নিরাপত্তা, আঞ্চলিক শান্তি, আঞ্চলিক যে উন্নয়ন, আর তার পরবর্তীতে আমরা আরেকটা ধাপে গেলে, এটা আরেকটু বড় পরিসরে গেলে আন্তর্জাতিক যে বিষয়টা, এই হাবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, এখনো করছে, ভবিষ্যতে আরো বেশি করবে, এটা আমাদের আশা। বিএনপি এখনো 63টা আসন ফাঁকা রেখেছে, আর ধারণা করছে অনেকেই বা রাজনীতির মাঠে আলোচনা আছে যে এখানে শরিক যেমন থাকবে তেমনি নতুন আপনারা যারা বঞ্চিত তারা আসবেন, আবার 2, 4, 5, 20টা বাদও পড়তে পারে। এই সব বিষয় নিয়ে আসলে যদি আমরা শরিকের কথা বলি, তাহলে কারা মানে এখানে অগ্রাধিকার পাচ্ছে? সেটা কি এনসিপি না অন্যান্য যে সমমনা দলগুলো আছে? আপনার কি মনে হয়? না, দেখেন, জোটের রাজনীতিটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে জোট কার সাথে, কিভাবে আমরা জোট বাঁধছি, কিভাবে আমরা আগামী নির্বাচনে যাচ্ছি। ভোটের রাজনীতিটা ভিন্ন, যেমন আমাদের সাথে জামাত ছিল অতীতে, কেবল ভোটের রাজনীতি, ভোটের বিষয়, হ্যাঁ, কিন্তু আমাদের আদর্শিক যে ডিফারেন্স সেটা সবসময় আছে এবং ছিল, ভবিষ্যতেও থাকবে। তো এখন হয়েছে কি, আমরা মনে করি না যে জোটের যারা আছেন, পুরনো শরিকদের কথা বলছি, তারা যেহেতু আমাদের সাথে গণতান্ত্রিক এই আন্দোলনে, সংগ্রামে, লড়াইয়ে ছিল, ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকারকে আমরা যখন মোকাবেলা করেছি, যারা আমাদের সাথে ছিল এবং যারা এই জুলাই আগস্টে যারা এই জুলাই যোদ্ধাদের, তারা যখন নতুন দল এনসিপি তারা করেছে, তো এটা আমাদের আলটিমেটলি দলের একেবারে যারা পলিসি মেকিং এ আছেন ওনারাই এটা নির্ধারণ করবেন, কথাবার্তা বলছেন, যেটা বাংলাদেশের মানুষের কাছে ভোটের রাজনীতিটা আর সোশ্যাল মিডিয়ার রাজনীতি কিন্তু এক না। সোশ্যাল মিডিয়ায় তো বিএনপিকে মাইক্রোস্কোপের নিচে রেখেছে, একেবারে মনে হচ্ছে যে বিএনপিরই সব দোষ, যত দোষ নন্দ ঘোষ, সবই বিএনপি নন্দ ঘোষ, হ্যাঁ, যে কিছু হলেই বিরাট বড় করে দেখাচ্ছে যে বিএনপি তো এটা করেছে, বিএনপি তো চাঁদাবাজি করেছে, এটা সেটা। ঠিক আছে, হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে, এটা সত্যি, কিন্তু সেটার সংগঠন হিসেবে বিএনপি কি কি কার্যকরী পদক্ষেপ নিয়েছে আপনারা সেটাও বলেন, কিন্তু সেটা তারা বলবে না। 19,000 কর্মীকে তো তারা বহিষ্কার করেছে। এখন 19,000-এর ভিতরে 5 জনকে ব্যাক করালে, যাদের পরে দেখা গেল যে অভিযোগগুলো ছিল মিথ্যা প্রমাণিত হলো, তখন বলবে ও তলে তলে তো তারা তাদেরকে নিচ্ছে। এখন 1,30,000 নাকি অন্য দলের আপনার বিভিন্ন অত্যন্ত কঠিন ভাবে লোকজন বসা আছে সোশ্যাল মিডিয়ায়, চাকরির মতন, যে তাদের কাজ হচ্ছে বিএনপিকে মেলাইন করা, বদনাম করা বিএনপির। আপনি বলতে চাচ্ছেন যে আসলে এনসিপির সাথে একটা সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি হলেও হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। কেন থাকবে না? কেন থাকবে না? কারণ আমি তো বলেছি, যারা জুলাই যোদ্ধা, জুলাই আগস্টে যারা যুদ্ধ করেছে এই বাংলাদেশের এই ফ্যাসিজমের এগেইনস্টে, তো তাদের একটা দায় তো আছে বাংলাদেশের মানুষের কাছে। আগামী নির্বাচনে তারা কি রকম করবে, তারা তরুণ, তারা ফ্রেশ মাইন্ড, ফ্রেশ ব্লাড,
তাদের চিন্তায় যে নতুনত্ব, ভাবনায় যে নতুনত্ব। আমি তো বলেছি যে নতুনদের উদ্যম আমরা নিব, আমরা তো একেবারে পুরনো ওই ইয়েতে আমরা নেই। তো এখন যেহেতু 5ই আগস্টের পরে 2024-এর রাজনীতিটা বদলে গেছে, এটা বুঝতে হবে। এটা কিন্তু সেই পুরনো রাজনীতি, পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা, চিন্তা ভাবনা দিয়ে আমি আপনি বিচার করলে আমরা পিছিয়ে পড়বো। আমরা শেষ পর্যায়ে একটা শেষ প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে যে এখনই শোনা যাচ্ছে যে গণভোটের বিষয়ে বিএনপি একটু বিপক্ষে অবস্থান নিচ্ছে। আসলে নির্বাচনের দিন যে গণভোটটা হবে সেই বিষয়ে বিএনপি কোন কৌশলে আগাচ্ছে? দেখেন, বিএনপি কোনো কিছুরই এগেইনস্টে না। এগুলো এমন একটা পার্সপেক্টিভ তৈরি করা হচ্ছে যে বিএনপি সংস্কারের বিপক্ষে। ভাই, বিএনপি তো সংস্কার এই 5ই আগস্টের বহু আগে বাংলাদেশে এনেছে। আপনি দেখেন যে আমাদের দেশনেত্রীর ভিশন 2030 কিংবা আমাদের 21 দফা, 27 দফা থেকে 31 দফা, কাজেই এটা বিষয়টা মোটেই এরকম নয়, না। গণভোট, আমরা বলেছি গণভোটের বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে আপনাকে সহজ করতে হবে। 84টা পয়েন্ট, 25-30টা পাতার, আপনি বলেন তো যেই চার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, 4টা কোশ্চেন ইলাবোরেট। আমি তো লয়ার, আমি তো সুপ্রিম কোর্টে আছি, আমি তো কনফিউজ। তাহলে আমি আরেকজন ভোটারের কাছে যখন যাব, সাধারণ ভোটার, তাকে তো আমাকে বোঝাতে হবে। ভাই, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই, আমাদের সঙ্গেই থাকুন।